মেবি ডিনোটেড এখানে বলেছিলাম কয়েকটা। নাম্বার 6, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ উইমেন। ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ওমেন। তারপর আছে এমানসিপেশন অফ ওমেন, নারীর ক্ষমতায়ন। ডেক্লাইন ইন বার্থ রেট, মৃত্যু হার কমার বিষয়। সেকেন্ড লাস্ট, ডিভোর্সের পরিমাণটা কিন্তু বেড়ে গেছে সমাজে, যার জন্য এই প্রবলেম গুলো হয়। যত বেশি নিউক্লিয়ার থাকবা তত বেশি নানান ধরনের ঝামেলা, আবার সংসারে থাকলে আর এক সমস্যা। তার মানে আছে নানা প্রবলেম। আর লাস্ট জন যেটা প্যারেন্ট ইউথ কনফ্লিক্ট, এটা কমন ফিচার এখন দেখা যায় প্রায়, প্যারেন্ট ইউথ কনফ্লিক্ট। তো এই সব কারণে আমাদের তৈরি হচ্ছে কি নিউক্লিয়ার ফ্যামিলির ট্রেন্ডটা বাড়ছে দিন দিন। লাস্ট দুইটা টপিক আছে, একটা হচ্ছে পভার্টি, দারিদ্রতার যে বিষয়টা। তো এখানে অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, সেখানে একটা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংকের মত অনুযায়ী those who cannot earn equivalent to 1.9 US dollar per day are poor। যারা হচ্ছে প্রতিদিন 1.9 ইউএস ডলারের কম আয় করে তাদেরকে গরিব হিসেবে ধরা হয়েছে। আমাদের তো আরো গরিব নাই এখন সবাই মোটামুটি। এই মিউট করো সবাই, সঞ্জিদা সব মিউট করে রাখো। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ পভার্টি, টু টাইপস, অ্যাবসলিউট পভার্টি আর একটা হচ্ছে রিলেটিভ পভার্টি। অ্যাবসলিউট পভার্টি এগেইন টু টাইপস, বিলো পভার্টি লাইন আর একটা হচ্ছে এক্সট্রিম পভার্টি। তো অ্যাবসলিউট পভার্টি যেটা, সেখানে বলেছে বিলো পভার্টি লাইন আর একটা হচ্ছে এক্সট্রিম পভার্টি, মানে দারিদ্র সীমার নিচে আছে। আবার এক্সট্রিম পভার্টি যারা হচ্ছে অনেক বেশি দারিদ্র, যেটা আসলে একদম আল্টা পুয়ার বলে। আর রিলেটিভ পভার্টি যেটা বলেছে, এটা হচ্ছে একজন মানুষের বেঁচে থাকার জন্য যা দরকার তুলনামূলক কম খেতে পারে বা কম আয় করে, সেটাকে কি বলে রিলেটিভ পভার্টি। তারপরে যাই কজেস অফ পভার্টি, কেন মানুষ গরিব থাকে বা গরিব হয়, সেটার অনেকগুলো কারণ দেওয়া আছে। এক নম্বর আছে ইন্ডিভিজুয়াল ইনক্যাপাসিটি অ্যান্ড আদার ডেফিসিয়েন্সিস। ইনক্যাপাসিটি, তুমি যদি অলস হয়, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। দেখো লেজিনেস, ইনঅ্যাক্টিভিটি, ল্যাক অফ ইনিশিয়েটিভ, ডালনেস, এরকম অনেক। তুমি যে নিজে অলস সময় কাটাও, হাই ইনকামের যদি ইচ্ছা না থাকে, তাহলে কি হবে, তুমি অটোমেটিক্যালি গরিব হয়ে যাবে। এজন্য বলেছে যে ইন্ডিভিজুয়াল ইনক্যাপাসিটি অ্যান্ড আদার ডেফিসিয়েন্সিস। নাম্বার 2, ইকোনমিক কজেস। ইকোনমিক কজেস যেটা বললো, ইনঅ্যাডিকুয়েট ইকোনমিক ডেভেলপমেন্ট, সামগ্রিকভাবে যদি ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক মতো পর্যাপ্ত না হয় তখন সমস্যা হয়। ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব যেটা, এটা বাড়ার ক্ষেত্রেও পভার্টির মানে সংখ্যাটা বাড়ে। তারপরে হচ্ছে আনম্যানেজেবল ইনফ্লেশনারি প্রেসার্স। ইনফ্লেশন মানে জানো কিনা কেউ, মুদ্রাস্ফীতি, টাকার মান কমে যায়, টাকার ছড়াছড়ি বেশি হয় কিন্তু সেটার মান কম থাকে। তো স্যার এই একজন ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুমে কেন থাকবে, আমার তো ওটা ডিজেবল করে দিস তো। স্যার দেখাচ্ছে যে ওয়েটিং। দেখো পারছে কিনা। আসার কথা, আমার তো ওপেন আছে, আমি তো ইয়ে করে রাখিনি, ওয়েটিং রুম রাখিনি। আচ্ছা, তারপরে স্যার 2-3 জনের স্যার এরকম প্রবলেম হচ্ছে, বললো আমাকে ওয়েটিং রুম। তাই দাঁড়াও দেখতেছি।
শো করতেছে এটা। অর্ঘ সিনহা, আশিক মাহমুদ, আসমা, নুসরাত জাহান, দীপা, এরা আসতেছে কেন? স্ক্রিনশট দিতে হবে, শুনছে না এই জন্য। না স্যার, প্রথমে ছিল স্যার। 22 জন, হ্যাঁ এরকমই ছিল। মিউট মিউট করো সবাই। আচ্ছা, মুদ্রাস্ফীতি যেটা, এটার জন্য এই প্রবলেম গুলো হয়। তারপরে কি আছে? ক্যাপিটাল ডেফিসিয়েন্সি, মূলধনের অভাব, যেটা কম থাকলে। টু মাচ ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার, আমাদের কি 80% কৃষিকাজের সাথে জড়িত আমাদের দেশে। তো এই বেশি যদি ডিপেন্ডেন্ট আমরা হয়ে যাই কৃষিকাজের প্রতি, কৃষিকাজের থেকে কিন্তু খুব বেশি লাভবান হওয়া যায় না। এই জন্য বলছে যে খুব বেশি এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্সিটাও আমাদেরকে পুয়ার করে রাখে। তারপরে 3 নম্বরে চলে যাই, ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। ডেমোগ্রাফি বলতে লোকাল বা কি বলে, একটা জিওগ্রাফিক এরিয়া টাইপের যে ব্যাপার সেটা। যেমন হচ্ছে বাংলাদেশ একটা পার্ট, অন্যান্য জায়গায় অন্যরকম। যেমন ইন্ডিয়ার কথা এখানে বলা আছে যে পপুলেশন ইন ইন্ডিয়া ইজ গ্রোয়িং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, উইদিন 60 ইয়ার্স ইট হ্যাড ডাবলড। তার মানে 60 বছরে যা ছিল তা ডাবল হয়ে গেছে মানুষ। তো এইটাও আমাদের কি করে, আমাদের দারিদ্রতার কারণ। নাম্বার 4, সোশ্যাল কজেস। সোশ্যাল কজেসের ভিতরে রোমান 1, ট্র্যাডিশনালিজম। ট্র্যাডিশনালিজম মানে ঐতিহ্য ধরে রাখা। কি হয়, জেলে যারা, জেলে সম্প্রদায়, জেলের ছেলেরা কি করে, তাদেরকে প্রতিদিন করে সাথে নিয়ে মাছ ধরে। এই করতে করতে ও আর ডাইভার্ট হতে পারে না, ওই কাজের সাথেই থেকে যায়। এটা এক ধরনের ট্র্যাডিশনালিজম। যেমন চুল কাটে যারা, তাদেরও এরকম একটা ব্যাপার আছে। আবার অন্যান্য যারা আছে তাদেরও বিভিন্ন ধরনের ট্র্যাডিশনালিজমের জন্য এই প্রবলেমগুলো হয়। যেমন বিজনেস করে বাবা, অনেক বড় বিজনেস বা ছোট বিজনেস, কি করে পরবর্তী জেনারেশন ওই বিজনেসের সাথে জড়িয়ে যায়। তো ভালো হলে তো ভালো, না হলে তো সমস্যা। এই জন্য ট্র্যাডিশনালিজম প্রবলেম করে। রোমান 2, ইলিটারেসি অ্যান্ড ইগনোরেন্স। অশিক্ষিতর যে বিষয়টা আছে, ইলিটারেসি। নাম্বার 3, ডমিনেন্স অফ কাস্ট অ্যান্ড জয়েন্ট ফ্যামিলিস। কাস্ট ডমিনেন্সি আমাদের সমাজে এখনো, যেমন হিন্দু সমাজে কি আছে, হিন্দু সমাজে কাস্টের বিষয়টা অনেক দেখে। কাস্ট এখনো বিবাহ প্রথা হতে গেলে বিভিন্ন কাস্ট ছাড়া, যেমন নিজের কাস্টের সাথে মিলতে হবে, তাছাড়া হবে না, অন্য কাস্টে করা যাবে না। তবে অনেকটা ভাঙতেছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষ ফরওয়ার্ড হচ্ছে। তারপর জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও অনেক সময় কি হয়, জয়েন্ট ফ্যামিলির প্রবলেম বলি, 5 ভাই আছে, 5 ভাইয়ের 3 ভাই ইনকাম, 2 ভাই ইনকাম করে, 3 ভাই বসে খায়। এরকম যদি হয় তাহলে কি হয়, ওই সংসারটা আরো দিন দিন বেশি টাকায় ওঠা যায় না, অটোমেটিক্যালি তারা দরিদ্র থাকে বা হয়ে যায়। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে আদার কজেস আছে। আদার কজেসের ভিতরে 4টা। 1 নম্বর রোমান 1, লং পিরিয়ড অফ ফরেন রুল। তার মানে ব্রিটিশ শাসন ছিল না আমাদের দেশে, যত যা ছিল সব তারা নিয়ে চলে গেছে তাদের দেশে, আর আমাদেরকে ফকির করে রেখে গেছে। যেমন ভারতীয় উপমহাদেশ সহ সব ব্রিটিশ শাসনের ছিল। তারা এই ক্ষতিটা আমাদেরকে করে গেছে, যার জন্য আমরা গরিব, তারা কিন্তু বিশাল বড় লোক। তারপরে হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস। ক্লাইমেটিক কিছু বিষয় আছে, ওয়ার্স এন্ড থ্রেটস অফ ওয়ার। যুদ্ধ, যুদ্ধ কি একটা কথা আছে না, যুদ্ধ নয় শান্তি চাই। তো সেরকম যুদ্ধে সবসময় কি হয়, ক্ষতিগ্রস্তই হই আমরা, সেটা আর্থিকভাবে, শারীরিকভাবে, সবভাবে হয়। এই জন্য বলেছে। লাস্ট ওয়ান, ডিফেক্টিভ পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ল্যাক অফ পলিটিক্যাল উইল। তার মানে পলিটিক্যাল সিস্টেম যদি করাপ্টেড হয়, ভালো না হয়, তাহলে কি হয়, আবার বলেছে ল্যাক অফ পলিটিক্যাল উইল। সামর্থ্য আছে সরকারের, করতে পারে বাট করতেছে না। লোকাল যে লিডাররা আছে তারা কি করে,
এই জিনিসের সদ্ব্যবহার করে না। যদি সৎভাবে ব্যবহার করতো টাকার, তাহলে আমাদের দেশ আরো অনেক বেশি এগিয়ে যেত। তো এরকম কিছু ব্যাপার আছে যার জন্য আমরা গরিব তো গরিবই থেকে যাচ্ছি। তো এই ভিসিআর সার্কেল অফ পভার্টি বলেছে যে যে ব্যক্তি গরিব সে সব সময় গরিব। কারণ কি, বাইরের যদি সোর্স না থাকে টাকার, তাহলে সে অটোমেটিক্যালি ওই দারিদ্র্যের দুষ্ট চক্রের ভিতরেই ঘুরে। ভিসিআর সার্কেল অফ পভার্টি, এটা শুধু আমি সার্কেলটা পড়াবো, আরগুলো পড়লে বুঝতে পারবে। যেমন সর্বপ্রথমে বলেছে যে লোয়ার ইনকাম যদি কম হয় তাহলে কি হয়, সেভিংসটাও কম হয়। সেভিংস কম মানে হচ্ছে বিনিয়োগও কম, লো ইনভেস্টমেন্ট। আর লো ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে কি হয়, উৎপাদনও কমে যাবে। উৎপাদনের আগে বলছে ক্যাপিটালও কমে যাবে। আর ক্যাপিটাল কমলে কি হয়, প্রোডাক্টিভিটি কমে। প্রোডাক্টিভিটি কমলে ইনকামটাও অটোমেটিক্যালি কমে আসে। এই জিনিসটা কিন্তু বারবার ঘুরবে, লো ইনকাম থেকে শুরু করে লো প্রোডাক্টিভিটি। তার মানে এই জিনিস একভাবে ঘুরতে থাকে। তার জন্য এটাকে কি বলা হয়, ভিসিআর সার্কেল অফ পভার্টি, দারিদ্র্যের দুষ্ট চক্র। কিভাবে ক্যাপিটাল ফরমেশন করা যায় সেটার কিছু কথা বলা আছে এখানে। টু ইনক্রিজ সেভিংস যদি বাড়ানো যায় তাহলে অটোমেটিক্যালি কি হয়, ক্যাপিটাল ফরমেশন হয়। নাম্বার 2, কন্ট্রোলিং কনজাম্পশন। পাইলাম আর ইচ্ছা মতো খাইলাম, এটা কিন্তু কোনো থিওরি না। তোমাকে অবশ্যই তোমার যেটা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি দরকার নেই। অতিরিক্ত খাইলে কি হয়, মানুষ দরিদ্র হয়ে যায়। কারণ কি, যেটা দরকার না তাও খায়। এই জন্য বলেছে যে খাওয়াটা, কনজাম্পশনটা অবশ্যই কন্ট্রোলিং হতে হবে। নাম্বার 3, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অবকাঠামো যে বিষয়টা। নাম্বার 4, ইনভেস্টমেন্ট ইন প্রোডাক্টিভ সেক্টরস। যে কোনো জায়গায় ইনভেস্ট করা যাবে না, অবশ্যই যেখান থেকে আউটপুট বেশি পাওয়া যাবে সেখানে ইনভেস্ট করতে হবে। লাস্ট ওয়ান, প্রপার পলিসি শুড বি অ্যাডপ্টেড ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্ট করার জন্য অবশ্যই কি করতে হবে, পলিসিগুলো ঠিকমতো হতে হবে। তাহলে পভার্টি আমরা পড়লাম। আর লাস্ট যে আমাদের শীটটা আছে বা টপিক, সেটা হচ্ছে করাপশন অ্যান্ড ব্ল্যাক মানি ইন সোসাইটি। করাপশন যে জিনিসটা এখন খুব ভাবে চলে, করাপশন মানে কি, দুর্নীতি, তাই না? এবং কালো টাকা আমাদের সোসাইটির, এই বিষয়গুলো একটু। যেমন সর্বপ্রথমে আছে করাপশন। ডিকশনারি মিনিং যদি এরকম হয়, বা ডিকশনারি একজনের অনুযায়ী বলছে যে ডিফাইন্স অ্যান ইনডিউসমেন্ট টু রং বাই ব্রাইবারি, মানে ঘুষের মাধ্যমে কোনো একটা জিনিসের কি করা হয়, রং জিনিসটাকে, আর আদার আনলফুল মিনস, তার মানে অবৈধভাবে। তারপর বলছে যে এ ডিপারচার ফ্রম হোয়াট ইজ পিওর অ্যান্ড কারেক্ট, যেটা হচ্ছে পিওর অথবা কারেক্ট সেইখান থেকে সরে গিয়ে ইললিগাল ভাবে কোনো কিছু আনলফুল হিসেবে বা আনলফুল ভাবে করাটাকেই এখানে বলেছে কি, করাপশন। তার মানে এক কথায় ইললিগাল। তো সংজ্ঞা আরো আছে, দুই একটা, ওটা পড়লে। আর একটা ভালো সংজ্ঞা, এটা একটু পড়ালে ভালো হবে। সিবি মেমোরিও বলেছে যে উই মে ডিফাইন্স করাপশন as an improper or selfish exercise of power and influence attached to a public office or to a special position in public life. তার মানে সেলফিশ যে একটা প্র্যাকটিস বা এক্সারসাইজ, আমার ক্ষমতা আছে, ব্যক্তিগতভাবে আমি অনেক উঁচু পর্যায়ে কাজ করি, সেইটাকে কাজে লাগিয়ে আমি আনলফুল ভাবে যে জিনিসটা প্র্যাকটিস করব, সেটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ করাপশন। কজেস অফ করাপশন, এটা ভালো করে পড়ো, এগুলা কিন্তু আসবে। যেমন ওই যে পভার্টি, তারপরে ম্যারেজ, ফ্যামিলি,
এখান থেকে ফুল শীট ভালো করে পড়তে হবে এবং করাপশন কোশ্চেন থাকবে এখান থেকে, বাদ দেওয়ার কিছু নেই। কজেস অফ করাপশন, 1 নম্বরে বলেছে ইকোনমিক ইনসিকিউরিটি, আর্থিক যে কি বলে ইনসিকিউরিটি, যেটা আর কি অনিরাপত্তা। তারপরে আছে হাই রেট অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যখন অনেক বেশি দিতে হয় তখন আমি কি করব, আমার স্যালারিটা লুকানোর চেষ্টা করব যে এত বেশি দেওয়া যাবে না, এই জন্য ইনকাম ট্যাক্সটাও ঠিক মতো রাখতে হবে যাতে এই করাপশন টাইপের কাজকর্ম না হয়। নাম্বার 3, এখানে বলেছে যে মিয়াগের স্যালারি বিং পেইড টু দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস, তার মানে দেখবা প্রাইভেট সেক্টরে স্যালারি অনেক হাই, কিন্তু গভর্নমেন্ট যে জবগুলা এটার স্ট্রাকচারটা একটু লো। অন্যান্য দেশে যেমন আমরা টিচিং প্রফেশনে আছি, আমাদের যে স্যালারি এর থেকে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা এই টিচিং প্রফেশনে যারা প্রাইমারিতে চাকরি করে তারা দেখা যায় আমাদের কাছাকাছি স্যালারি পায়। তা বুঝতে পারছো তো, ইউনিভার্সিটি টিচিং প্রফেশনে থেকে অন্যান্য দেশের প্রাইমারির সমাজ আমাদেরকে স্যালারি দেওয়া হয়, তখন কি হয়, একটা মানুষ অটোমেটিক্যালি করাপশনের দিকে ডাইভার্ট হতে বাধ্য হয়। সুতরাং সেটা বলেছে যে গভর্নমেন্ট সার্ভেন্টদের অবশ্যই স্যালারি স্ট্রাকচারটাও ভালো অবস্থানে রাখা দরকার, তাহলেও করাপশন কমে। নাম্বার 4, এমার্জেন্স অফ নিউ সোর্সেস অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার। বলছে যে এমার্জেন্স অফ নিউ সোর্সেস অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার, এই যে পাওয়ারের বিষয়টা, সম্পদ এবং ক্ষমতা, এই দুইটা যখন এমার্জেন্সি হয়ে যায় তখন কি হয়, এই করাপশনের বিষয়টা আসে। দ্য সিস্টেম অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক যে বিষয়টা আছে এটা যখন অ্যাবিউজ করা হয় তখন কি হয়, অটোমেটিক্যালি করাপশন হয়। দ্য ভেরি প্রেজেন্স অফ ব্ল্যাক মানি, তার মানে কালো টাকা যখন প্রচুর পরিমাণে চলে আসে তখন কি হয়, করাপশনের পরিমাণও বাড়ে। তার মানে কি, মানুষ তখন অন্যরকম হয়ে যায়। এজন্য বলছে যে ভেরি প্রেজেন্স অফ ব্ল্যাক মানি। লাস্ট ওয়ান, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক মডার্নাইজেশন। সোশ্যালি এবং ইকোনমিক্যালি আমরা যত মডার্ন হচ্ছি তত আমাদের ভিতরে এই যে বিষয়টা করাপশন এটা চলে আসতেছে বেশি। কিরকম, corruption in a modernizing society is in part not so much the result of deviance of behavior. আচ্ছা, সোশ্যাল এবং ইকোনমিক মডার্নাইজেশন, ডেভিয়েশন বলছে যে ব্যবহার কি হয় যদি অতিরিক্ত মডার্ন আবার ভালো না, এটা একটা বিষয় কিন্তু আছে, সেটা এখানে এভাবে বলেছে। তো এরকম আছে কয়েকটা, পড়ে নিও। তারপরে আরেকটা ব্যাপার, প্রিভেনশন অফ করাপশন, করাপশনটাকে কিভাবে দূর করা যায়, তো এটা আমার ইয়েতে দেওয়া নাই, তো তোমরা মোটামুটি একটু সার্চ দিয়ে নেটে দেখো, আর আমি যদি হয়তো এভাবে পারবো না, তোমরা একটু সার্চ দিয়ে আমাকেও পাঠাইতে পারো যে স্যার এরকম তো পেলাম। প্রিভেনশন অফ করাপশন, করাপশন কিভাবে দূর করা যায় সেটা একটু, এবং সেটা লেখা আছে যেটা পড়তে হবে। তো করাপশনের এই 3টা জিনিস, প্রিভেনশন, কজেস অফ করাপশন আর হচ্ছে ডেফিনিশন। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান টপিক, ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি, কালো টাকা যেটা বলছে, black money is that which is earned or received in contravention of the prevailing government acts and regulations। তার মানে বলেছে যে কন্ট্রাভেনশন তার মানে লঙ্ঘন করা, গভর্নমেন্ট রুলসকে লঙ্ঘন করে যে টাকাটা আর্ন করা হয় সেটাই হচ্ছে ব্ল্যাক মানি। আরেকটা বলছে আর মানি দ্যাট হ্যাজ বিন retained without the payment of taxes which are due to the government। তার মানে গভর্নমেন্টের জন্য কি করতেছে, যে টাকাটা আয় করা হচ্ছে সেটা ট্যাক্স দেওয়া হচ্ছে না,
তখন এটাকে কি বলা হয়? ব্ল্যাক মানি হিসেবে ধরা হয়। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন একজন প্রফেসর এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে যখন করতে যায়, পরীক্ষা নিতে যায় এক্সটার্নাল হিসেবে, তখন সে গেল ধরো ইকোনমিক ক্লাসে গেল, প্লেনেই ধরলাম ইকোনমিক ক্লাসে গেল, কিন্তু সে কি করলো, মানে ফার্স্ট ক্লাসের করলো, দাবি করলো, তখন কি হয়, ওইটা আর এটা তো অনেক পার্থক্য টাকার। এই যে বাড়তি টাকাটা সে ক্লেম করলো, এটা কিন্তু ব্ল্যাক মানি হিসেবে কাউন্ট হয়। এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। আরো 2-3টা উদাহরণ দেওয়া আছে, সেটা পড়ো তোমরা। তারপরে হচ্ছে কজেস অফ ব্ল্যাক মানি। কজেস অফ ব্ল্যাক মানি, নাম্বার 1, হাই রেট অফ ট্যাক্স। ট্যাক্সের পরিমাণ বা রেট যখন বেশি হয়ে যায় তখন এটা হয়, লুকানোর চেষ্টা করে। ডিফারেন্ট রেটস অফ এক্সাইজ ডিউটি। এক্সাইজ ডিউটি আবগারি শুল্ক যেটাকে বলা হয়, বিভিন্ন রকম হয়, তার জন্য এটা আসে। প্রাইস কন্ট্রোল পলিসি অফ গভর্নমেন্ট। গভর্নমেন্টের প্রাইস কি বলে, কন্ট্রোল পলিসি যদি ঠিকমতো না হয় তাহলেও ব্ল্যাক মানির উৎপত্তি বাড়ে। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি। তারপর কোটা সিস্টেম অ্যান্ড স্কারসিটি। কোটা থাকে, বিভিন্ন ধরনের কোটা যদি হয়, এটা আমি ভালো পড়িনি, একটু পড়লে ভালো হয়তো বলতে পারতাম। কোটা সিস্টেম অ্যান্ড স্কারসিটি। তারপরে কি আছে, ইলেকশনস ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। ইলেকশনস ইন এ ডেমোক্রেটিক সিস্টেম, এখানে খুব ভালো করে বলা আছে ভিতরে যে ডেমোক্রেটিক সিস্টেমে যখন এই যে ইলেকশন হয় তখন কি হয়, ব্যাড প্র্যাকটিস যেগুলা, যে কি হয়েছে, আমি এতগুলো টাকা খরচ করে ইলেকশন করলাম, তাহলে কি করতে হবে, আমাকে এই টাকা আমার উঠাতে হবে, এই টাইপের যে প্রবলেম, সেটা ব্ল্যাক মানির তৈরি করে। তারপর হচ্ছে রিয়েল এস্টেট ট্রানজেকশন, যেমন হচ্ছে স্টাম্প ডিউটি যা দেওয়ার দরকার সেটা না দিয়ে লেস, কম পরিমাণ দিল, এটাও সমস্যা। তো এরকম 7টা দেওয়া আছে, এগুলা পড়লে কজেস অফ ব্ল্যাক মানি। ওয়েটিং এ আছে কেউ? নাই। তারপরে হচ্ছে মেজার্স টু কন্ট্রোল ব্ল্যাক মানি। এটা এখানে দেওয়া আছে যে কিভাবে ব্ল্যাক মানি করা যায়, কমানো যায়, কন্ট্রোল করা যায়। তো সব ভালো ভালো কথা বলা আছে, যেগুলো শুধু বলার কথা তাই বলে দিছে। কিরকম, গভর্নমেন্ট অফিসার যিনি দায়িত্বে থাকবে তাকে অনেক সৎ হতে হবে, কোনো ধরনের দুর্নীতি করা যাবে না, কাউকে ব্ল্যাক মানি তৈরি করতে সহযোগিতা করা যাবে না, এই টাইপের কথাবার্তা, গদবাঁধা। তো পড়লে তোমরা বেশ ভালো করে করতে পারবে। তারপরে যে বলেছে যে প্রাইস কন্ট্রোল, আরো আছে কি, প্রাইস কন্ট্রোলস শুড বি ডান away with effective supervision of private sector investment expenditures। এগুলো যে প্রাইভেট যে সেক্টর গুলো আছে সেখানে ইনভেস্টমেন্ট কিরকম হচ্ছে সেই বিষয়গুলো। তো সব ভালো ভালো কথা বলা আছে, যার জন্য কি করা যাবে, ব্ল্যাক মানিটাকে কন্ট্রোল করা সহজ হবে, যেটা আদৌ সম্ভব না, এটা চলবে। তো আমরা যারা আছি, তোমরা যারা আছো, ভালো অবস্থানে যাবে ইন ফিউচারে, সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাতে বৈধভাবে ভালোভাবে করা যায়। কারণ কি, আমরা আধ্যাত্মিক একটা বিষয় সবাই কম বেশি বিশ্বাস করি। স্বল্প সময়ের সুখের জন্য বা যে জন্যই হোক না কেন, আমরা কিন্তু টাকা পয়সার প্রতি মোটামুটি সবাই একটু কি বলে, গ্রিডি অবস্থায় থাকি, যে পাইলে ভালো হয়, পাইলে ভালো হয়। এখন কথা হচ্ছে, টাকা পয়সার অভাব আছে, কিন্তু লোভ থাকলে সমস্যা। অভাব থাকলেই যে লোভ করতে হবে, তাহলে ঝামেলা হয়ে যাবে। এই ব্ল্যাক মানি বলো, করাপশন বলো, এই বিষয়গুলো তখন চলে আসে। তো ঠিক আছে, আমরা করছি। আর শীট যদি আমি পাঠাবো, শীটে গ্যাপ থাকলে আমাকে বলবে। তন্ময়, তোমার মেইল দিছো আমাকে, আমি ওইটাই পাঠাবো।
জি স্যার। তুমি ওইটা একটু আমাকে জানাও, গ্যাপ থাকলে লাস্টের 2টা শীট গ্যাপ থাকতে পারে, তো ওটা পিডিএফ করে পরে আমি পাঠাবো না, আর যদি থাকে তাহলে তো ভালো। তো আচ্ছা ক্লাস স্যার। আর এর ভিতরে যদি এই মোটামুটি শেষ করলাম, আর একটু যদি গ্যাপ ট্যাপ থাকে আমি বলবো, মনে হয় এরকম আর সময় হবে না আর কি, পারবো না, বুঝছো? এই তো ঠিক আছে, সবাই ভালো থেকো।